ভাই, তোরা আর আমি একই ইয়ারই পড়ি, তাই এরকম ঝগড়া মারামারি করার কোনো মানেই হয় না। ক্লাসমেটদের সাথে কখনো শত্রুতা হতে পারে না। আমাদের ইচ্ছে হলেই আমরা একে অপরের বন্ধু হয়ে থাকতে পারি। তাহলে তুই বুঝে গেছিস? কি বুঝে গেছি? আমার সাথে পাকনামি করার পরিণতি কোথায় কোথায় মেরেছে আমাদের একটু দেখা না, আমরাও দেখি। সবাই রিয়াদের কথা শুনে জোরে হেসে ওঠে আর সাজিদ মুচকি হাসে। রিয়াদ বলে, এই তো সবই শুরু। তোকে কালকের ব্যবহারের জন্য কি কি ফেস করতে হবে তুই ভাবতেও পারবি না। ওই সময় আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, কারণ সব কিছু সহ্য করতে পারলেও সুন্নতকে নিয়ে বাজে উস্কানিমূলক কথা আমি সহ্য করতে পারি না। এসব বিষয় নিয়ে বাজে বা উস্কানিমূলক কথা উঠলেই আমার মেজাজ বিগড়ে যায়। তবুও আমার এরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। পারলে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিতে পারিস, তোর ইচ্ছে। সাজিদ কথাটা বলে চলে যায়। রিয়াদ বলে ওঠে, এখন এসেছে বন্ধুত্ব করতে, তোকে তো কখনোই ছাড়বো না আমি। হ্যাঁ, তাকে কখনোই ছাড়বি না। আমি প্রথম কাউকে তোর সাথে জোর গলায় কথা বলতে শুনলাম। ও সবার সামনে তোকে শাসিয়েছে। একে তো আরও বড় শিক্ষা দিতে হবে। ঠিক বলেছিস। আচ্ছা, তাদেরকে জিজ্ঞেস করে নেই তোকে কোথায় কোথায় মেরেছে। হ্যাঁ, কর কর, আমরাও শুনি। রিয়াদ তার ফোন উঠিয়ে রাফিকের ফোনে কল দেয়। প্রথম দুইবার কল রিসিভ হয়নি, তাই সে চিন্তিত হয়ে যায়। তৃতীয়বার কল দেওয়ার পর ফোনটা রিসিভ হয়। রিসিভ হওয়ার সাথে সাথে একটা আর্তনাদ ভেসে আসে। কিরে, তোরা কই? আর এভাবে চিৎকার করছে কে? আহ মা গো, আমাদেরকে কার কাছে পাঠালেন? মেরে পুরো তত্ত্বা বানিয়ে দিয়েছে রে। কি বলছিস এসব? তোদের আবার কে মারলো? ভাই, যাকে মারতে বলেছিলেন সেই মেরেছে আমাদের। আহ মা গো, হাত পা ভেঙে দিয়েছে। কিভাবে হলো এসব? আর বলবেন না ভাই, আপনি ফোন করার পর তাকে ফলো করতে থাকি আমরা। আমরা মোট ছিলাম 4 জন। ওকে ফলো করতে করতে ওকে একটা নিরিবিলি জায়গায় পাই। তাকে আমরা ধরে নিই। ওকে ধরার পর আমরা ওকে অনেক হুমকি দিই, কিন্তু ও কোনো ভয় পাচ্ছিল না, মুচকি হাসছিল। তারপর ওর পরিবার নিয়ে বাজে আর উস্কানিমূলক কিছু কথা বললাম। এতে ও রেগে গেল। রেগে আমাদের মারতে আসলে আমরা ওকে মারতে শুরু করলাম, কিন্তু কোনোভাবেই ওর সাথে পেরে উঠছিলাম না। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি পরে তোদের সাথে দেখা করব। রিয়াদ ফোন রেখে দেয়। ফোন রাখার পর সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সব সে খুলে বলে। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। একটা ছেলে কি করে একা 4 জনের সাথে মারামারি করে তাদেরকে মেরে হসপিটালে ভর্তি করতে পারে, তাদের মাথায় আসছে না। তারা উঠে ক্লাসরুমে যায়। গিয়ে দেখে সাজিদ একটা পিছনের টেবিলে বসে জানলার দিকে বাইরে তাকিয়ে আছে। রিয়াদ তার কাছে গিয়ে বলে ওঠে, বেশি হিরোগিরি দেখাচ্ছিস তাই না? দেখবো তুই কতক্ষণ বেঁচে থাকিস আমার থেকে। রিয়াদ এই কথা বলে ওকে শাসিয়ে চলে যায়। আর সাজিদ মুচকি হাসে। আর রিয়াদের বন্ধু বান্ধবরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই রিয়াদের হুমকিকে মারাত্মক ভয় পায়। আর সে ভয় পাওয়ার জায়গায় হেসেই উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর স্যার ক্লাসে চলে আসেন। ক্লাস শেষে সাজিদ নিজের বাসায় চলে যায়। দেখতে দেখতে চলে যায় প্রায় 6 মাস। রিয়াদ তাকে কয়েকবার মার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। প্রতিবারই সাজিদ তার প্রাণে জল ঢেলে দেয়। রিয়াদ সহ তার বন্ধুরা বুঝে যায় সাজিদকে দমানো এতটা সহজ নয়। সাজিদ কিছু ভালো আল্লাহওয়ালা ছেলেদের সাথে বন্ধুত্ব করে নেয়। তারা সবাই একে অপরকে খুব ভালোবাসে। তারা কয়েকজন মিলে একটা গ্রুপ হয়ে যায়। তারা শপথ করে একে অপরকে সব সময় তাদের বিপদে সাহায্য করবে, কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না। এরপর তারা শুরু করে দাওয়াতি কার্যক্রম। যারা দিন সম্পর্কে উদাসীন ছিল তারা মিলে তাকে আল্লাহর রাস্তায় আনার চেষ্টা করত। তাদের ফলে অনেকেই দিনের পথ খুঁজে পেয়েছিল। সাজিদ তার প্রিয় বন্ধু মামুন, নিজাম, শামীমদের এবং শামুনদের নিয়ে একটি মেসে গিয়ে থাকা শুরু করলো। সবাই তারপর জানতে পারলো সাজিদ একজন মার্শাল আর্টস ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। সাজিদ তার মা বাবার কথা শুনে 1 বছর আগে এগুলো ছেড়ে দিয়েছিল।
তারা সবাই সাজিদের থেকে ফিটনেস সহ বাকি প্রায় সব কিছু শিখে নিল। উদ্দেশ্য হিড়েগুড়ি নয়, জিহাদের ময়দানে এগুলো কাজে লাগবে। নিজের শরীরকে আল্লাহর জন্য তৈরি করতে হবে। তাদের মেসের স্বামী একজন ফ্রিল্যান্সার ছিল, আর বাকি সবাই টিউশন করে নিজেরা নিজেদের খরচ বহন করত। আর অন্যদিকে রিয়াদ শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল। এমন কোনো খারাপ অভ্যাস নেই যে তার মধ্যে ছিল না। জুয়া খেলা, মাদক আসক্ত, নারীদের উত্ত্যক্ত করা, দিরদার ছেলেদের প্রতিনিয়ত অপমান করা, গালাগালি, মোট কথা অনেক খারাপ অভ্যাস তার মধ্যে ছিল। সাজিদ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আল্লাহর শাস্তির ব্যাপারে অবগত করে, কিন্তু রিয়াদ তার কোনো কথাই শুনতো না। ভার্সিটিতে রিয়াদ প্রায় সব মেয়েদেরই ক্রাশ ছিল। স্মার্ট, হ্যান্ডসাম, গুড লুকিং, এক কথায় প্রায় সবাই মেয়েরা তার উপর ফিদা ছিল। সে এরই ফায়দা তুলত। সে এ পর্যন্ত অনেক মেয়েকে ঠকিয়েছে। তাদের সাথে প্রথমে প্রেমের অভিনয় করে তাদের দেহ ভোগ করে ছেড়ে দিত। মোট কথা সে ছিল প্লে বয়। সাজিদ তাকে এই ব্যাপারে অনেক বুঝালেও রিয়াদ তার কথায় পাত্তাই দিত না। একদিন সাজিদ কলেজ থেকে ফিরে আসার সময় দেখতে পায় রিয়াদ একটা কালো বোরখা পরা মেয়ের হিজাব ধরে টানছে। তার মেজাজ খারাপ হয়ে যায়। সে গিয়ে কষে রিয়াদকে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টার শব্দ শুনে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। থাপ্পড় খেয়ে রিয়াদ উল্টে পড়ে যায়। সাজিদ রাগান্বিত কণ্ঠে বলল, তোর সাহস কি করে হয় একজন পর্দাওয়ালি মেয়ের হিজাব ধরে টানার? এতটা নিচু মনের অধিকারী তুই? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি ওর হিসাব ধরে টেনেছি, তো তোর কি? ও কি তোর বউ? ও আমার বউ নয়, ও আমার বোন। আমার বোনের দিকে কেউ যদি খারাপ দৃষ্টিতেও তাকায়, আমি তার চোখ তুলে ফেলবো। শুধু কি বোন, নাকি অন্য কিছু? আমার তো মনে হয় ও তোকে দেহ দিয়ে মাতিয়ে তুলেছে, তাই ওর সাথে কথা বলছিস, তাই ওর হয়ে কথা বলছিস। তার এ কথা শুনে কালো বোরখাওয়ালি মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। আর সাজিদের মেজাজ প্রচণ্ড রকম খারাপ হয়ে যায়। সে রাগে কাঁপতে থাকে। তার রাগ দেখে রিয়াদ সহ তার আশেপাশের বন্ধুরা ভয়ে কাঁপতে থাকে। বাকি দিনদার ছেলেদের অপমান করতে পারলেও সাজিদকে তারা অনেক ভয় পেত। তার কথার উপর দিয়ে কেউ কথা বলতে পারতো না। যে মেয়েগুলো দুর্বল ছেলেগুলোর সাথে র্যাগিং করতো, সেই মেয়েগুলো সাজিদের সাথে র্যাগিং তো দূর, ভালো করে কথাই বলতে পারতো না। এতটা স্ট্রং পার্সোনালিটি ছিল তার। যেমন পালোয়ারের মতন শরীর, তেমন তার অ্যাটিটিউড। রাগে কাঁপতে কাঁপতে সাজিদ ঝাঁপিয়ে পড়ে রিয়াদের ওপর। তাকে এলোপাথারি মারতে থাকে। তার আশেপাশে বন্ধুরা ভয়ে পালিয়ে যায়। সাজিদ মারতে মারতে রিয়াদের অবস্থা বেহাল করে দেয়। অনেকক্ষণ মার খাওয়ার পর রিয়াদ বলে, আহ আহ, গেল রে, মরে গেলাম রে। ভাই, আর কত মারবি? ছেড়ে দে আমায় প্লিজ, আমি আর এরকম করব না। ওর পায়ে ধরে ক্ষমা চা। ও ক্ষমা না করলে তোকে আমি ছাড়বই না। বলে আবার রিয়াদের গায়ে মারতে থাকে। সবাই তাকিয়ে শুধু দেখছিল, কারোর কাছে আসার সাহস হচ্ছিল না। রিয়াদ আর সহ্য করতে না পেরে প্রায় ছুটে গিয়ে মেয়েটার পা জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? আপনি জানেন একজন মেয়ের সবচেয়ে আঘাত কখন লাগে? যখন তাকে তার চরিত্র নিয়ে কথা বলা হয়। আপনি আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছেন, পা ছাড়ুন আমার। দয়া কর আমায়, প্লিজ দয়া কর। তুমি আমাকে ক্ষমা না করলে আমায় ছাড়বে না। আমি আর কখনো কাউকে এরকম কথা বলবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। পা আরও জোরে জড়িয়ে ধরে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ক্ষমা করলাম। এখন তো পাটা ছাড়ুন, আর কখনো কাউকে এরকম কথা বলবেন না। আমি আর কাউকে এরকম কথা বলবো না। আজকের পর যদি এরকম দেখছি, তো অবস্থা আরও খারাপ হবে বলে দিলাম। তুই এটা একদম ভালো করলে না। তোকে এর জন্য চরম সাজা ভোগ করতে হবে। তোর জীবন আমি ধ্বংস করে দেব, দেখিস। আগে বলেছিলাম আমাকে ভয় দেখাস না। এসবে ভয় পাওয়ার মতো ছেলে আমি না। রিয়াদ রাগে গজগজ করতে লাগলো। সাজিদ সেখান থেকে চলে আসলো বাসায়। রিয়াদকে ধরে তার বন্ধুরা বাসায় নিয়ে আসলো। তার বাবা তার নিজের ছেলের এই অবস্থা দেখে বলে উঠল, কিরে, তোর এই অবস্থা কে করলো? তার বন্ধুরা সব ঘটনা খুলে বলে। সবটা শোনার পর তিনি প্রচণ্ড রেগে যান। তিনি বলে ওঠেন, ওর এত বড় সাহস, ও আমার ছেলেকে মেরেছে। ওকে তো আমি মেরেই ফেলবো।
সাজিদ সন্ধ্যার সময় বাসায় আসার সময় খেয়াল করে দুইজন লোক তাকে ফলো করছে। সে দেখেও না দেখার ভান করে চলতে থাকে। সাজিদ কিছুক্ষণ পর লক্ষ্য করলো এখন তারা মোট 6 জন। সে তারপরেও না দেখার ভান করে চলতে থাকে। তারা কালো পোশাক পরেছিল। কিছুক্ষণ পর তারা সবার সাজিদকে ঘিরে ধরল। কি ভাই, সমস্যা কি তোমাদের? কি হলো, কথা বলো। আমাকে ঘিরে কেউ পিছন থেকে তার মাথায় জোরে আঘাত করে। সাজিদ সেখানেই অজ্ঞান হয়ে যায়। সে চোখ খুলে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার পা এবং হাত দুটি রশ্মির মাধ্যমে বাঁধা ছিল। তার সামনে রিয়াদ শয়তানি হাসি দিয়ে বসেছিল। আশেপাশে কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়েছিল। সে রিয়াদকে বলে ওঠে, আমাকে এভাবে ধরে এনে বেঁধে রেখেছিস কেন? তোকে কি আমি ছেড়ে দেব? পুরো ভার্সিটির সবার সামনে তুই আমাকে অপমান করেছিলি। তোকে আজকে এমন সাজা দেব, আজীবনে সাজার কথা ভুলতে পারবি না। ধোকা দিয়ে আমাকে ধরে এনে বেঁধে রেখেছিস? সাহস থাকলে আমাকে ছেড়ে দে, দেখ তোর কি অবস্থা করি। ছেড়ে দেব ভাবলে কি করে? এই, এদেরকে কি দেখে তোর ভয় লাগে না? জানিস এরা কত পাওয়ারফুল? তোর এই পাওয়ারফুল লোকের কাছে আমাকে ছেড়ে দিয়ে দেখ না কি হয়। এমন অবস্থা করব, আমার নাম শুনলেই এরা ভয় কাঁপবে। বেশি সাহস বেড়েছে না? দাঁড়া, মজা দেখাচ্ছে। বলে রিয়াদ লাঠি ইচ্ছা মতন সাজিদের বুকে, পিঠে, হাতে, পায়ে মারতে থাকে। আর তাকে অবাক করে দিয়ে সাজিদ হেসে ওঠে। রিয়াদ বলল, উত্তর বাচ্চা, এভাবে হাসছিস কেন? তোর গায়ে কি শক্তি নেই? আমার তো মনে হচ্ছে তুই আমার শরীরে ম্যাসাজ করে দিচ্ছিস। হা 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 হা। রিয়াদ তাদের সবাইকে সাজিদকে একসাথে মারতে বলে। তারা সবাই মিলে প্রায় 20 মিনিট ধরে সাজিদকে মারে, কিন্তু সাজিদের কোনো রিয়াকশন নেই। সে এখনও হেসে চলেছে। এই শরীর আল্লাহর জন্য তৈরি করেছি। তোদের লাঠির এই চুনো বাড়িতে আমার কিছুই হবে না। তার এই কথা শুনে তারা সাজিদকে আরও মারে। ছুরি দিয়ে হাত পা কেটে দেয়। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত পা। একসময় রিয়াদ বলে ওঠে, তোর তো দাড়ি রাখার খুব শখ না? তোর দাড়িগুলো যদি আমি এখন কেটে দেই? খবরদার, দাড়িতে যদি টাচও করেছিস তাহলে তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেই পারবি না। রিয়াদ শয়তানি হাসি হাসতে হাসতে তার দিকে রেজা নিয়ে এগিয়ে যেতে থাকে। এই না, একদম না। খবরদার, তোর ভালোর জন্য বলছি, এরকম করিস না। আমি এই সুন্নতটাকে সারা জীবন ধরে রাখতে চাই। দয়া করে এরকম করিস না প্লিজ ভাই। কিন্তু রিয়াদ সাজিদের কথা শুনল না। তার দাড়ি কাটতে লাগলো। সাজিদের শরীরে রাগে কাঁপতে লাগলো। রিয়াদ সাজিদের মুখের কাছে নিজের মুখ আনলে সাজিদ নিজের কপাল দিয়ে জোরে রিয়াদের মুখে বাড়ি মারল। রিয়াদ নাক ধরে পিছনে সরে এলো। সাজিদ জোরে রশ্মিগুলো টানা শুরু করলো। অবস্থা বেগতিক দেখে তাদের একজন এসে সাজিদের মাথায় আবারও জোরে একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলল। সাজিদের জ্ঞান ফেরার পর নিজেকে সে হসপিটালে আবিষ্কার করলো। তার পাশে মামুন বসে রয়েছে। আমি এখানে কি করে আসলাম? সাজিদ, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হয়েছিল রে? তুই বাড়ি ফিরছিলি না দেখে আমরা তোকে খুঁজতে বের হই। অনেক খুঁজেছি কিন্তু তোকে পাইনি। পরে আমরা রিয়াদের কাছে যাই, কিন্তু ও তোর সম্পর্কে কিছু বলতে চাচ্ছিল না। পরে আমরা তার বাড়ির একজন বডিগার্ডকে চুপিসারে ধরে নিজের বাসায় নিয়ে আসি। তাকে কিছুক্ষণ নির্যাতন করলে সে তোর অবস্থা জানায়। তোকে আমরা একটা পরিত্যক্ত রাস্তার ধারে পড়ে থাকতে দেখি। তারপর তোকে ধরে তুলে আনি। ডাক্তার তোর চিকিৎসা করেছেন। উনি বলেছেন তোর মাথায় নাকি অনেক চোট পেয়েছিস আর তোর হাত পা অনেকখানি কেটে গেছে। ডাক্তার সেগুলো ব্যান্ডেজ করে দিয়েছেন। আর তোর শরীরে মায়ের চিহ্ন দেখা গিয়েছিল। নিশ্চয়ই তারা তোকে অনেক অত্যাচার করেছিল, তাই না? তুই শুধু সুস্থ হয়ে যা, তারপর দেখ আমরা কি করি। ওরা কাদের সাথে লেগেছে বুঝতেই পারেনি। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিস। অবশ্যই। আর বন্ধু, আরেকটা কথা। কি? ওরা তোর দাড়ি কেটে দিয়েছে। তোর মুখে দাড়ির কোনো সিটি ফুটেও নেই। কি? হ্যাঁ, ঠিকই বলছি। পারলে আয়নায় দেখ। সাজিদ আয়নার দিকে তাকালো। আসলে তার মুখে কোনো দাড়ি নেই। তাহলে এত বলার পরেও তারা আমার দাড়ি কেটে দিল? সাজিদ রাগে ফুঁসতে লাগলো। সে নিজের হাতকে মুষ্টিবদ্ধ করলো। এত জোরে মুষ্টিবদ্ধ করলো যে প্রেসারে তার হাত থেকে রক্ত পড়া শুরু করলো।
দেখ ভাই, রাগিস না, শান্ত হ। তোর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। সাজিদ কোনো কথা না বলে বিছানা থেকে উঠল। তা দেখে মামুন বলে উঠল, আরে আরে, করছিস কি? উঠছিস কেন? বস, ডাক্তার তোকে আজকে বিশ্রাম নিতে বলেছে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? সাজিদ ঘড়ির দিকে তাকিয়েই দেখলো 10টা বাজে। সে মাথায় প্রচণ্ড রাগ নিয়ে কলেজের দিকে রওনা দিল। তার রাগ চরম সীমানায়। নবীজির প্রিয় সুন্নতকে রিয়াদ তার থেকে কেড়ে নিয়েছে। সাজিদ প্রচণ্ড রাগ নিয়ে কলেজের দিকে রওনা দিল। নবীজির এক অন্যতম সুন্নত রিয়াদ তার থেকে কেড়ে নিয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে সে কলেজে এসে পৌঁছালো। কলেজে এসে দেখলো রিয়াদ গাছতলায় বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সাজিদ গিয়ে সোজা রিয়াদের কলার ধরল। তার বন্ধুরা সহ রিয়াদ হতচকিত হয়ে যায়। আর রিয়াদ অবাক হয়ে সাজিদকে দেখছে, কারণ রিয়াদ সাজিদকে যা মেরেছে তার জায়গায় অন্য কেউ থাকলে 2 দিন বিছানা ছেড়ে উঠতে পারতো না। আর সেই জায়গায় এ কিভাবে এখানে আসলো? সাজিদ রিয়াদের কলার ধরে উঠিয়ে তাকে ইচ্ছা মতো মারতে লাগলো। সে কি মার! কখনো মুখে খুশি, কখনো পেটে, আবার কখনো পেটে বুকে মুখে লাথি। এক একটা ঘুষি লাথি যেন রিয়াদের এক একটা হাড় ভেঙে যাচ্ছে। রিয়াদের বন্ধুরা সাহস করে লাঠি নিয়ে সাজিদকে মারতে আসলো, কিন্তু তারা কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। আশেপাশে সবাই সাজিদের ফাইটিং স্কিল দেখে অবাক হয়েছে। একা একটা ছেলে কি করে এতগুলো ছেলের সাথে লড়াই করছে তাদের মাথায় ঢুকছে না। প্রফেশনাল ফাইটারদের মতন সাজিদ ফাইট করছে তাদের সাথে। সাজিদ রিয়াদের বন্ধুগুলোকে মেরে সবগুলোকে মাটিতে ফেলে দেয়। তার বন্ধুগুলো মাটিতে পড়ে কাতরাচ্ছে। সাজিদ সেদিকে খেয়াল না করে আবার রিয়াদের কাছে গেল। তারপর আবার তাকে মারা শুরু করলো, কিন্তু সে মারতে পারেনি, কারণ তার আগে কয়েকজন বড় ভাই এসে সাজিদকে রিয়াদের থেকে দূরে সরিয়ে দেয়। সাজিদ এখনও রাগে ফুঁসছে, আর অন্যদিকে রিয়াদ কোনো নাড়াচাড়াই করছে না। একজন বড় ভাই রিয়াদের নাকের কাছে মুখ এনে দেখলেন রিয়াদের এখনও শ্বাস প্রশ্বাস চলছে। তারা বুঝতে পারেন রিয়াদ এত মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। কয়েকজন বড় ভাই মিলে ধরে রিয়াদ ও তার বন্ধুদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে খবর পেয়ে রিয়াদের বাবা এবং মা ছুটে আসেন। রিয়াদের এই অবস্থা দেখে তার মা তো কেঁদেই দিলেন, আর রিয়াদের আব্বু রাগে ফুঁসতে লাগলো। রিয়াদের আম্মু সোজা থানায় গিয়ে সাজিদের নামে মামলা করলো। পুলিশ সাজিদকে ধরার জন্য তার বাসায় উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে সাজিদ ভার্সিটি থেকে বাসায় চলে এসেছে। সে এখনও রাগে ফুঁসছে। তার বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একসময় সাজিদ দুঃখে কেঁদে দিল। কিরে, এভাবে কাঁদছিস কেন? আমি চেয়েছিলাম জীবনের শেষ পর্যন্ত দাড়িগুলোকে ধরে রাখবো, কারণ পৃথিবীতে এমন কোনো নবী নেই যাদের দাড়ি ছিল না। কিন্তু না, এই রিয়াদের জন্য এটা আমার দ্বারা হলো না। তাকে কত অনুরোধ করে বলেছিলাম আমার দাড়িগুলোকে কাটিস না, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। মামুন, স্বামী সহ বাসার সবাই অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে রয়েছে। সাজিদকে তারা এ পর্যন্ত কাঁদা তো দূর, মন খারাপ করতেও দেখেনি। আর সেই জায়গায় সাজিদ এখনো ডুকরে কাঁদছে। তারা বুঝতে পারলো সাজিদের মন প্রচণ্ড খারাপ। তারা এও বুঝতে পারলো সাজিদ এই সুন্দরটাকে কি পরিমাণ ভালোবাসে। স্বামী বলল, দেখ ভাই, এভাবে কাঁদিস না। এখানে তোর কোনো দোষ নেই। তোর দাড়ি তো কাটার কোনো ইচ্ছে ছিল না, ওই তো তোর দাড়ি কেটেছে। তাহলে তোর এখানে কোনো গুণা হবে না, সব গুণা রিয়াদেরই হবে। সেই জন্যে নয়, আমার খারাপ লাগছে কারণ আমি এই অবস্থায় মারা গেলে আমি কবরের সুন্নতটাকে নিয়ে যেতে পারবো না। না আমার কোনো পরিচয় থাকবে মুসলমান হিসেবে। আর তাছাড়া দাঁড়িয়ে রাখলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নেকি লেখা হয়। আমি এখন সেই নেকিগুলো থেকেও বঞ্চিত হচ্ছি। আরে ভাই, মন খারাপ করিস না। তোর তো মনে নিয়াত ছিল যে তুই দাঁড়িয়ে রাখবি, এতেই তোর নেকি লেখা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কাজই তো নিয়তের ওপর নির্ভরশীল। তারা এসব বলে সাজিদকে সান্ত্বনা দিতে থাকে। সাজিদও কিছুটা পরে শান্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দরজায় কে যেন কড়া নাড়ে। মামুন গিয়ে দরজা খুলে দেয়। তারপরেই ঘরে 3-4 জন পুলিশ প্রবেশ করে। এই, এখানে সাজিদকে? আমি কেন? পুলিশটা সাজিদের কলার ধরে উঠল, উঠিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তা দেখে সাইমন বলে ওঠে, এ কি স্যার, আপনি আমাদের বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গায় গেলে বড় বড় গুন্ডাদেরও পা ভয়ে কাঁপতে থাকে। আমাদের বন্ধু কি এমন অপরাধ করেছে যার কারণে আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন? আফজাল সাহেব তোদের এই বন্ধু নামে কমপ্লেন করেছে,
তার ছেলেকে নাকি তোদের বন্ধু সামান্য একটা কারণে খুব মারধর করেছে, সাথে তার বন্ধুদেরও। সেই কারণেই তোদের বন্ধুকে নিয়ে যাচ্ছি, যাতে ভবিষ্যতে আর এরকম করার সাহস না পাই। পুলিশগুলো এরকম কথা বলে সাজিদের বন্ধুদের কিছু বলতে না দিয়ে সাজিদকে নিয়ে বের হয়ে যায়। আর সাজিদ তা দেখে কিছু না বলে শুধু মুচকে মুচকে হাসছিল। পুলিশগুলো সাজিদকে ধরে এসে রিমান্ডের রুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে হাত পা বেঁধে ইচ্ছা মতো অত্যাচার করতে থাকে। হাত পা, বুক, পিঠ সব জায়গাতে লাঠি দিয়ে আঘাত করছে। আর সাজিদ শুধু সেই অত্যাচারগুলো নীরবে সহ্য করছে। এছাড়া তার আর কিছু করার নেই। আর এদিকে তারা চলে যাওয়ার পর মামুন মাথায় হাত দিয়ে বসে পড়ে। স্বামী তার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, আমরা থাকতে সাজিদের কোনো ক্ষতি হতে দেবো না। আমার বাবাকে বলে আমি সাজিদকে ওখান থেকে ছোটানোর ব্যবস্থা করতেছি। আমাদের এখানে বসে থাকলে চলবে না, চল আমরা বেরিয়ে যাই, দেখি কিছু করা যায় কিনা। তারা সবাই সাইমনের কথা সম্মতি দেয়। তারা বাসা থেকে বের হয়ে হসপিটালে যায়। গিয়ে দেখে রিয়াদের বন্ধুগুলোকে এই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা জানতে পারলো রিয়াদের অবস্থা তেমন একটা ভালো নেই। সাজিদ থেকে যা মেরেছে তাতে ওর এই অবস্থা থেকে ঠিক হতে কমপক্ষে 2-3 মাস সময় লাগবে। তারা সবাই স্বামীরের বাবার কাছে যায়। স্বামীরের বাবা আসলে একজন এমপির ছেলে হওয়ার পরও স্বামীর মনে কোনো অহংকার ছিল না। সে নির্বিঘ্নে সাজিদদের সাথে থাকতে রাজি হয়েছিল। যাই হোক, তারা সবাই ঘটনাটি তার বাবাকে খুলে বলে। তার বাবা ভেবেচিন্তে বলেন, তোমাদের বন্ধু অনেক বিপদের মধ্যে রয়েছে, তারপরেও আমি চেষ্টা করছি, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু ও জেল থেকে ছাড়া পাওয়ার পরও তাকে তোমরা দেখে রেখো, কারণ এরপর তার উপর আরও বিপদ আসতে পারে। তারা স্বামীরের আব্বুর কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা সবাই মাথা নাড়িয়ে ওনার কথা শুনে বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। আর এদিকে তারা সাজিদকে অনেকক্ষণ যাবৎ মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। আর সাজিদও মার খেতে খেতে ক্লান্ত। ওসি সাহেব তার পুলিশগুলোকে ডেকে পাঠায়। তারা স্যারের কাছে চলে যায়। কিছুক্ষণ পর স্বামী সহ তার বন্ধুরা তার সামনে চলে আসে। সাজিদ স্বামীদেরকে দেখে অনেক কষ্টে একটা মুচকি হাসি দেয়। আর স্বামী মামুন সহ তার বন্ধুরা সাজিদের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দেয়। একটা কনস্টেবল এসে লকারটা খুলে দেয়। সাজিদ বেরিয়ে আসে। স্বামী সহ সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই হাও মাও করে কাঁদছে সাজিদের এই অবস্থা দেখে। সারা শরীরে ছোপ ছোপ রক্তের দাগ, হাত পা কাঁপছে, কোনো মতে দাঁড়িয়ে আছে। সাজিদ তাদেরকে বলে, এভাবে কাঁদছিস কেন ভাই আমার? তোর এই অবস্থা থেকে আমি কি খুশি হব? এটা কি অবস্থা করেছে তোর দেখেছিস? আরে আমার কিছুই হবে না, তোরা তো আছিস আমার সাথে। তোরা সাথে থাকলে আল্লাহ তাআলা ছাড়া কে আমার ক্ষতি করবে বল? স্বামী আর উত্তর দিতে পারে না, তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারা সাজিদকে ধরে বাড়ি নিয়ে যায়। তারা হসপিটালে যেতে চাইছিল, কিন্তু সাজিদ তাদেরকে মানা করে দেয়। তারা আর জোর করেনি, বাড়ি গিয়ে তাকে শুইয়ে দেয়, তাকে খাইয়ে দেয়। সাজিদ তাদের এই ভালোবাসা দেখে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা যাপন করে। সাজিদ তার সাথে যা হয়েছিল তার কিছুই মা বাবাকে জানাননি। একে তো তাদের আর্থিক অবস্থা ভালো না, তার উপর দুশ্চিন্তা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। তার বন্ধুরা তার মা বাবাকে জানাতে গেলে সাজিদ তাদেরকে মানা করে দেয়। তারাও বিষয়টা বুঝতে পেরে আর আগায়নি। তাদের সেবায় সাজিদ 2 সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যায়। সাজিদ প্রায় 15 দিন পর কলেজে যায়। তার বন্ধুরা তাকে এই অবস্থায় যেতে নিষেধ করলেও সাজিদ রাজি হয় না। তার নাকি কি গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাকে ওইখানে যেতেই হবে। তারা একসাথে কলেজে রওনা দেয়। সাজিদ ক্লাসে গিয়ে বসে। সাজিদ লক্ষ্য করলো সবাই তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সাজিদ পাত্তা না দিয়ে স্যার আসার অপেক্ষা করতে লাগলো। যথারীতি সময়ে ক্লাস শুরু হয়। ক্লাসের মাঝখানে পিয়ন একটা নোটিশের মতো নিয়ে আসেন। স্যার ধরে সেটা পড়লেন। পড়ার পর, এখানে সাজিদুল ইসলাম। স্যার আমি। তোমাকে প্রিন্সিপাল স্যার ওনার রুমে ডাকছে, তুমি তাড়াতাড়ি ওনার সাথে দেখা করো। ওকে স্যার। সাজিদ তারপর পিয়নের সাথে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গেল। সাজিদ বলল, আসবো স্যার। ইয়েস, কাম ইন। সাজিদ রুমে প্রবেশ করেই স্যারকে সালাম দিল। স্যারও সালামের উত্তর নিলেন। তার একটু ভয় লাগছে, কেন জানি কী কারণে তাকে এইভাবে ডাকা হয়েছে। রিয়াদের সাথে ওরকম করার কারণে আবার কলেজ থেকে বের করে দিবে না তো? সাজিদ ভাবনায় মুশকুল হয়ে আছে।
তুমি কি সেই সাজিদ যে 15 দিন আগে আফজল সাহেবের ছেলেকে মেরেছিল? কি হলো, উত্তর দাও। না মানে হ্যাঁ স্যার। তাকে তুমি কেন মেরেছিলে? সাজিদ আমতা আমতা করতে লাগলো। প্রিন্সিপাল স্যার তাকে দেখে মুচকি হাসলো। ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের মধ্যকার ব্যাপার সম্পর্কে কিছুই জানি না। আমাকে একটু সবটা খুলে বলো। সাজিদ প্রিন্সিপাল স্যারকে পুরো ঘটনা খুলে বলে। তা শুনে প্রিন্সিপাল স্যার বলে ওঠে, তুমি একদম ঠিক কাজ করেছো। রিয়াদ ভার্সিটিতে এসে যা শুরু করেছিল আমরা তাতে অসিষ্ট হয়ে গেছিলাম, কিন্তু তাকে আমরা কিছু বলতে পারতাম না, কারণ তার বাবা দেশের অনেক বড় ব্যবসায়ী। আমরা তাকে বাধা দিতেও পারতাম না। আমি তোমার এই কাজে অনেক খুশি হয়েছি। সাজিদ অবাক হয়ে তাকিয়ে আছে। এখানে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানতাম একমাত্র তুমি তাকে উচিত শিক্ষা দিতে পারবে, তাই তোমাকে আমরা কিছু বলিনি। আমার বিশ্বাস তুমি থাকাকালীন ও এই ক্যাম্পাসে আর কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। আর তোমাকে ইয়াদের বাবা কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তোমার বন্ধু স্বামীর আব্বু জন্য পারেনি, কারণ তিনি এই কলেজের সভাপতি। তারপরেও তুমি একটু সাবধানে থেকো। রিয়াদের আব্বু অনেক ক্ষমতাধর। উনি কিছু একটা করলে আমরাও তোমার আর কোনো কাজে আসবে না। না স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আর তেমন কিছুই করব না। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাজিদ বের হওয়ার পর সবাই তাকে ঘিরে ধরে। তাকে কি জন্য স্যার ডেকে পাঠিয়েছিল, কি বলছে, টিসি দিয়ে দিবে নাকি, ইত্যাদি নানান প্রশ্ন। সাজিদ তাদেরকে বানিয়ে একটা মিথ্যা উত্তর শুনিয়ে দেয়, কারণ সঠিক উত্তরটি দিলে তার সহ প্রিন্সিপাল স্যারের সমস্যা হতে পারে। সেদিন ক্লাস শেষ করে সাজিদ বাসায় চলে আসে। বাসায় গিয়ে সাজিদ তার বন্ধুদের সবটা খুলে বলে। তারাও অবাক হয়ে যায়। তারা ভেবেছিল হয়তো সাজিদকে ভার্সিটি থেকে বের করে দেবে, কিন্তু এ তো মেঘনা চাইতে জল। এভাবে কিছুদিন পার হলো। সাজিদ এবং তার বন্ধুরা একসাথে কলেজে যায়, আবার একসাথে আসে। সাজিদ এখন সম্পূর্ণ সুস্থ, আর রিয়াদের অবস্থার উন্নতি হয়েছে। আশা করা যায় আর 1-1.5 মাসের মধ্যে আবার সে কলেজে আসতে পারবে। কিছুদিন পর তাদের চলাফেরা আবার স্বাভাবিক হয়ে যায়। একদিন সাজিদ টিউশনি করিয়ে বাসায় ফিরছিল। এই টিউশনিটা করতে করতে রাত 9টা বেজে যায়। সাজিদ ফিরতে ফিরতে খেয়াল করলো তাকে কয়েকজন লোক ফলো করে চলেছে। লোকগুলো কালো পোশাক পরে আছে, মুখে একটা আলাদা মাস্ক লাগানো আছে। কেমন অদ্ভুত সেই মাস্কটি। সাজিদ সেদিকে না তাকিয়ে নিজের চলা চলতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর পিছনে তাকিয়ে আবার সেই লোকগুলোকে দেখতে পায়। তার ব্যাপারটা ভালো ঠেকছে না। সে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। একসময় লোকগুলো এসে সাজিদকে ঘিরে ধরে। কে ভাই তোমরা? আমাকে এভাবে ঘিরে ধরেছো কেন? কি হলো, কথা বলো। শুধু শুধু সময় নষ্ট করছো কেন আমার? দেখো ভাই, আমার কাছে বর্তমানে কিছুই নাই। তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো। কি চাই তোমাদের? তোকে চাই, তোর শরীর চাই। দেখো, আমাকে একদম ভয় দেখানোর চেষ্টা করবি না। যখন খেলানো শুরু করব তখন বুঝবি ভয় দেখাচ্ছি না সত্যি বলছি। ও তাই নাকি? আমাকে পিটাবি? আয় আয়, পেটা আমাকে। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো? আয়, মার আমাকে। তার মধ্যে একজন লাঠি দিয়ে সাজিদের মাথায় মারতে গেলে সাজিদ সরে গিয়ে ঘাড় বরাবর সজোরে একটা ঘুষি মারল। লোকটি সেখানেই পড়ে গেল। আবার একটা লোক মারতে আসলে সাজিদ তাকে ধরে উপরে উঠিয়ে একটা আছাড় মারল। সাজিদের মার দেখে তারা একটু ভয়ে পিছিয়ে গেল। তারপর তারা একসাথে লাঠি ছোড়া দিয়ে সাজিদকে মারতে লাগলো। তারা মোট 5 জন ছিল, কিন্তু তারা সাজিদের সাথে পেরে উঠছিল না। সাজিদ তারপর একটা লাঠি ওদের সবাইকে মারতে থাকলো। সবাই এখন মাটিতে পড়ে কাতরাচ্ছে। সাজিদ বলল, সবাইকে সমান ভাবিস না। একজনকে মারতে যাওয়ার আগে তার ক্ষমতা সম্পর্কে একটু ভালোভাবে জেনে তারপর মারতে আসিস। তোদেরকে আজকের মতো ছেড়ে দিলাম। ভবিষ্যতে এরকম দেখলে তারপর কি হবে তোরা তা কল্পনাও আনতে পারবি না। সাজিদ এসব বলে চলে যেতে নাই। এমন সময় একটা ডাক আসে।
ভাই একটু পানি খাবো, পানি দিন ভাই প্লিজ। সাজিদ দেখলো লোকটা পিপাসায় কাতরাচ্ছে। সাজিদের একটু মায়া হলো ওর প্রতি। সে ব্যাগ থেকে বোতলটা বের করে তার কাছে গিয়ে তাকে পানি খাওয়াতে লাগলো। এমন সময় লোকটা তার মুখে কিছু একটা স্প্রে করে দেয়। সাজিদ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। কেমন যেন মুখটা জ্বলছে তার, নাক দিয়ে একটা অন্যরকম গন্ধ অনুভব করলো। সে মুখটা ঝেড়ে আশেপাশে তাকিয়ে দেখলো সব কিছু কেমন যেন ঝাপসা দেখাচ্ছে। তার মাথা প্রচণ্ড ভারী হয়ে আসছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে তার। চাইলেও সে চোখগুলো খোলা রাখতে পারছে না। একসময় সে মাটিতে পড়ে গেল। তার চোখ বন্ধ হওয়ার আগেই কিছু অট্টহাসি শুনতে পেল। আস্তে আস্তে তার চোখগুলো লেগে এলো। চোখ খুলে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায় তার সামনে কয়েকটা লোক কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার বুঝতে বাকি রইল না কার কাজ এগুলো। কে তোরা? আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? কি চাই তোদের? তোকে চাই, তোকে মেরে তোর গোস্তগুলো কুকুরকে খাওয়াতে চাই। দেখ, আমাকে একদম ভয় দেখাবি না। আমি ভয় দেখানো পছন্দ করি না। আমাকে যেতে দে বাসায়, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তুই বাসায় তো তখন যাবি যখন তোর পা ঠিক থাকবে। তোকে আজ এমন মারা মারবো না, সারা জীবনে এই মারের কথা ভুলতে পারবি না। আমাকে বেঁধে রেখে এখন এই কথা বলছিস? যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস তাহলে আমাকে ছেড়ে দে, তারপর দেখ কে কাকে মারে। ছেড়ে তো দিলামই, কিন্তু যখন সোজা আঙ্গুলে ঘি উঠে গেছে তখন আঙ্গুল বাঁকা করার কি দরকার? এই কে আসিস, একে পেটানো শুরু কর। তাদের মধ্যে দুজন এসে সাজিদকে পেটানো শুরু করলো। ওভার। সাজিদ এতটুকু বলে থামলো। রিফাত তাকে জিজ্ঞাসা করলো, কি হলো, থামলি কেন? আর কি বলবো তোদের? তারপর তোর সাথে কি করলো? আসলে তারা সেই দিন আমাকে যা অত্যাচার করেছিল তা মনে পড়লে আমার শরীর কেঁপে ওঠে। প্রথমে তারা লাঠি দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছিল, তারপর সেফটি পিন দিকে নখের নিচে ঢুকানো, তারপর সিগারেটের ছ্যাঁকা। আমি সাধারণত ব্যথায় চিৎকার করি না, কিন্তু ওই দিন আমি অনেক চিৎকার করেছি। আমি এই অত্যাচারগুলো নিতে পারছিলাম না, তাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। নিজেকে জ্ঞান ফেরার পর হাসপাতালে আবিষ্কার করি। পরে জানতে পারি আমার বন্ধুরা পুলিশ নিয়ে এসে সেই গ্যাংটিকে গ্রেফতার করে, তারপর আমাকে হসপিটালে নিয়ে আসে। পুলিশ তোর খোঁজ পেল কিভাবে? আমার মোবাইলের সিম কার্ড দিয়ে ট্র্যাক করে। তারা হয়তোবা মোবাইলটি বন্ধ করতে ভুলে গিয়েছিল। তোর ঠিক হতে কত সময় লেগেছিল? আমার সম্পূর্ণ সুস্থ হতে প্রায় 2 মাস সময় লেগে যায়। তারপর আবার আগের মতো জীবনযাপন করি। তোরা কি তাদের কিছু করিসনি? কাদেরকে? রিয়াদকে। আমি জানতে পেরেছিলাম যে এটা রিয়াদেরই কাজ, তাই আবার রিয়াদের কাছে যাই, গিয়ে তাকে আবার সাজা দেই। তাকে অবশ্য মারিনি, কান ধরে উঠবস করিয়েছিলাম 100 বার, পুরো ভার্সিটির সবার সামনে। তাই এখনো ও তোর পেছনে পড়ে আছে? না, ঠিক তা নয়। ও আমাকে ওই দিনের পর থেকে অনেক ভয় পেত। আমার সামনে খুব কমই এসেছে। আমি থাকাকালীন আর তেমন কোনো ঝামেলা করতে পারিনি, কিন্তু ও সুযোগ পেলেই আমাকে অপমান করত। আমি কিছু বলতাম না, তাই বলে ও বেশি কিছু বলার সাহস পেত না। সাজিদ চুপ করে যায়। সে অন্য কিছু ভাবছে, আর রিফাত আর সিয়াম তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে সাজিদের মনে কোনো অহংকার নেই। এতটা শক্তিশালী ক্ষমতাধর হওয়ার পরও এতদিন কারোর সাথে রাগারাগি করতে দেখিনি। না দেখেছে গলা উঁচিয়ে কথা বলতে। রিফাত জিজ্ঞাসা করে, এতক্ষণ যা বুঝলাম তোর পার্সোনালিটি অনেক সেটিং ছিল, তো তুই এমন পার্সোনালিটিতে আনিকার সাথে কথা বলিসনি কেন? হ্যাঁ, তাই আমি তো মনে করি তুই একবার এক অগ্নিদৃষ্টি দিলে আনিকা আর তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবে না। ঠিক বলেছিস, কিন্তু তার সাথে এরকম ব্যবহার করব কিছুদিন পর থেকে। আগে একটু ভালোবেসে দেখি না, যদি কাজ হয়ে যায় তাহলে তো ভালোই, আর তা না হলে সেটা পরে দেখা যাবে। অনিকা তাদের 3 জনকে পিয়নের মাধ্যমে ডেকে পাঠায়। তারা 3 জন ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। প্রায় 1 ঘন্টা যাবত তারা আড্ডা দিচ্ছে, তাও আবার অফিসের কাজ ফেলে। আল্লাহ ভালো জানে আজকে কপালে কি আছে। তারা 3 জন দৌড়িয়ে অনিকার কেবিনের সামনে যায়। ম্যাম আসবো?
আসো। তারা তিনজন ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনিকা রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি তোমরা বাড়ি বা খেলার মাঠ পেয়েছো যে যখন ইচ্ছে তখন আড্ডা দেবে? সবাই মাথা নিচু করেই দাঁড়িয়ে রয়েছে। কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি। হুয়া সো সরি ম্যাম, আমরা বুঝতেও পারিনি কখন সময়টা পার হয়ে গেল। হোয়াট সরি? সরি বললেই কি পার হওয়ার সময়টা ফিরে এসে যাবে? ম্যাডাম, আমাদেরকে এবারের মতন ক্ষমা করে দিন, আমরা আর কখনোই সময় নষ্ট করব না। কথাটা যেন মনে থাকে মিস্টার সাজিদ। ইয়েস ম্যাডাম। আলমারির বাম সাইড থেকে 3টা ফাইল নিয়ে আসুন। ওকে ম্যাডাম। সাজিদ ফাইল 3টা আনতে রুম থেকে বের হয়ে যায়। তখন অনিকা এদের দুজনকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুইজন গতকালকে অফিস না করে কোথায় গিয়েছিলে? ম্যাডাম, আমরা তো কালকেই অফিস করেছি। চুপ, একদম আমাকে মিথ্যে বলার চেষ্টা করবে না। না ম্যাডাম, আমরা মিথ্যে কথা বলছি না, আমরা কালকে থেকে ঠিক মতন অফিস করব। আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি কাউন্টারে জিজ্ঞাসা করতে পারেন। ও তাই বুঝি। তো ওরা যে আমাকে বললো তোমরা দুইজন নাকি কালকে কোন ছোট লোক নিয়ে হসপিটালে গিয়েছিলে। ম্যাডাম, আপনি ভুল করছেন, আমরা হসপিটালে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো ছোট লোককে নিয়ে নয়, বরং আপনার বন্ধুকেই নিয়ে। আর সেখানে কিছুক্ষণ থেকে এসে আবার অফিস করেছি। এটা কি তোমরা তোমাদের বাড়ি বা খেলার মাঠ পেয়েছো যে যখন ইচ্ছে থাকবে যখন ইচ্ছে বের হয়ে যাবে? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? আমার অফিসে এইগুলো সহ্য করব না। সরি ম্যাডাম, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনোই এ নিয়ে ভঙ্গ করব না। কথাটা যেন মনে থাকে। আর যদি কখনো অফিস থেকে বের হয়ে যেতে দেখেছি বা অফিস টাইমে কথা বলতে দেখেছি তাহলে সাথে সাথে অফিস থেকে বের করে দিব। এবার তোমরা আসতে পারো। তারা দুইজন মাথা নিচু করে বের হয়ে গেল। দরজার কাছে সাজিদ ফাইলগুলো নিয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল অনিকা তাকে সবার থেকেই দূরে সরিয়ে দিতে যাচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সাজিদের থেকে। ম্যাডাম আসবো? আয়। সাজিদ আবার ভিতরে এসে অনিকার সামনে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। কি পেয়েছিসটা কি তুই? হ্যাঁ, এটা তোর ওই 3rd ক্লাস বাড়ি পেয়েছিস যে যখন ইচ্ছে অফিস টাইমে আড্ডা দিবি? তোকে এখানে চাকরি দিয়েছি ঠিক মতো কাজ করার জন্য, আর তুই সেই জায়গায় গল্প করছিলি। ম্যাডাম, আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এমন করব না। দেখ, একদম ভালো সাজার চেষ্টা করবি না। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই জানা আছে, কাজ তো ঠিক মতো করিসই না, আবার মাস শেষে হাত পেতে থাকিস টাকা নেওয়ার জন্য। লজ্জা বলেও তো একটা জিনিস থাকার কথা, নাকি সেটাও বেঁচে খেয়ে ফেলেছিস? অনিকা এইভাবে অনেক অপমানজনক কথা বলে, আর সাজিদ মুখ বুজে সব কিছু সহ্য করে। অনিকার ছাড়ি দেওয়া শেষ হলে তাকে কয়েকটা ফাইল দিয়ে দেয়। সাজিদ সেগুলোকে নিয়ে কাজে বসে যায়। সেদিনের মতন অফিস শেষ করে সাজিদ অনিকাকে বাসায় নিয়ে আসে। পুরো রাস্তায় সে রিয়াদের সাথে হেসে হেসে কথা বলেছে। সাজিদ এই জিনিসটাতে অনেক কষ্ট পায়, কিন্তু অনিকাকে কিছু বলে না। রাতে সবাই খাওয়ার পর সাজিদ গিয়ে রান্নাঘরে খাবার খেয়ে নেয়, তারপর রুমে চলে আসে। অনিকা তখন রুমের খাটে বসে রিয়াদের সাথে কথা বলছিল। সাজিদ আসার কিছুক্ষণ পর অনিকা ফোনটা রেখে দেয়। সাজিদ অনিকাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিয়াদের সাথে কথা বলছিলে তাই না? যদিও জানে তাও জিজ্ঞাসা করলো। যেহেতু জানিস তো আবার প্রশ্ন করছিস কেন? না মানে তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম আর কি। কেন? আমার মুখে কি মধু টধু আছে নাকি যে আমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে? তার থেকেও মিষ্টি কিছু আছে এই মুখে, তাই তো শুনতে চাচ্ছিলাম। অনিকা একবার রাগী চোখে তাকিয়ে আবার মোবাইল চালাতে শুরু করে, আর সাজিদ মুচকি হাসি দেয়। সাজিদ বলে ওঠে, তুমি রিয়াদের সাথে আর সম্পর্কটা রেখো না, কারণ ছেলেটা ভালো নয়। হ্যাঁ, তুই বললেই কি আমি মানবো নাকি? ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। কি ভেবেছিস তোর ওই বানোয়াট কথায় আমি বিশ্বাস করে সম্পর্কটা ভেঙে দিব? তুমি বিশ্বাস করো আর নাই করো, সত্যিটা এই যে রিয়াদ ভালো ছেলে নয়,
ও এই পর্যন্ত অনেক মেয়েকে ঠকিয়েছে, কিন্তু ও যাতে তোমাকে ঠকাতে না পারে তাই তোমায় আগে আগে সাবধান করে দিচ্ছি। ওর নামে আর একটা বাজে কথা বলবি না, যদি বলিস তাহলে। কি করবে তুমি? কি করব? তোকে পিটিয়ে তোর হাড় ভেঙে রেখে দিব। তাই নাকি? এই জীবনে অনেকেই তো চেষ্টা করেছিল পিটিয়ে হাড়গোড় ভেঙে দেওয়ার, কিন্তু কেউ পারেনি। উল্টো তাদের অবস্থায় ছেঁড়া কাঁথার মতো হয়েছে। তাহলে তাদের জায়গায় তুমি কি করে পারবে? আমাকে ভয় দেখাচ্ছিস? কোনো লাভ নেই। এই আনিকা সুলতানা কখনো কাউকে ভয় পায় না। তাই বুঝি? কোনো সন্দেহ আছে? তোর সন্দেহ থাকুক আর নাই থাকুক, তুই আর কখনো আমার কলিজার নামে খারাপ কথা বলবি না, না হলে তোর অবস্থা আমি ছেঁড়া কাঁথার মতো করে দিব। তোমাকে আমি সত্যটাই বলছি, ও তোমাকে কখনো ভালোবাসেনি, তোমাকে এখন শুধু ব্যবহার করছে। ওর প্রয়োজন যখন মিটে যাবে তোমাকে ব্যবহৃত টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। তোর সাহস তো কম না? তুই জানিস তুই কার নামে বদনাম করছিস? ও তোকে ইচ্ছে করলে এখনই মেরে পুঁতে দিতে পারবে। তাই নাকি? তাহলে ওকে বলো না আমাকে মেরে পুঁতে দিতে। মেরে ফেলার চিন্তা তো দূরের কথা, ওর সামনে আমার নাম উচ্চারণ করলেও ওর মুখটা ফ্যাকাশে হয়ে যাবে। তুই রিয়াদকে চিনিস কি করে? আর রিয়াদই তোকে চেনে কি করে? সেটা তো আমি বলবো না, তুমি পারলে রিয়াদকে জিজ্ঞেস করে দেখো। দেখবে ওর মুখ ঘামতে শুরু করবে, কাঁপতে থাকবে। ওর মুখে তুমি ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পারবে। অনিকা সাজিদের কথাই অনেকটা অবাক হলো, কারণ কিছুদিন আগেও যখন রিয়াদকে সাজিদের কথা বলা হয়েছিল তখন ওর মুখের মধ্যে স্পষ্ট ভয়ের ছাপ দেখেছে, এমনকি তাকে ঘামতেও দেখেছে। অনিকা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তুই আমাকে সত্যি করে বল, কে তুই? কে আমি? অনিকা এই হাসিতে অনেকটা ভয় পেয়ে গেল। সে দেখলো সাজিদ শয়তানি হাসি দিয়ে তার সামনে এগিয়ে আসছে। অনিকা বলল, কি হলো? তুই এভাবে কাছে আসছিস কেন? সাজিদ ততক্ষণে অনিকার কাছে চলে এসেছে। অনিকা উঠে দাঁড়ালো। সাজিদ এগোচ্ছে আর অনিকা পিছোচ্ছে। এমন সময় অনিকার পিঠ দেওয়ালের সাথে ঠেকে যায়। সাজিদ তখন মুচকে হাসি দিচ্ছে। এই হাসিটাই অনিকা এক অজানা কারণে অনেক ভয় পাচ্ছে। তাদের মধ্যে এখন 4 আঙুল পরিমাণ ফাঁক নেই। অনিকা ভয়ে ভয়ে সাজিদের দিকে তাকিয়ে রয়েছে, আর সাজিদ অনিকার ভয় পাওয়া সেই চেহারাটা দেখছে। এই চেহারা দেখে সাজিদ যেন কোথায় হারিয়ে গেল। কালো চুলগুলো পিছনে কোমর পর্যন্ত ছড়ানো, দুধের মতন ফর্সা তার গায়ের রং, বড় বড় পাবড়ির ভিতরে টানা টানা দুটি চোখ, মায়াবী চাহনি, গোলাপের মতন নরম মিষ্টি ঠোঁট। এই যেন আকাশ থেকে ভুল করে কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। সাজিদ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় সাজিদের ধ্যান ভেঙে অনিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, দেখ, একদম ভালো হবে না বলে দিলাম। জানতে চাইছিলেন আমি কে? অনিকা ভয়ে ভয়ে তাকিয়ে আছে। কি হলো, জানবে আমি কে? হ্যাঁ, কে তুই? তোমার জামাই। বলে সাজিদ হাসতে শুরু করলো। আর অনিকা সেই রকম রাগ উঠে গেছে। শুধু শুধু তাকে ভয় পাইয়েছে সাজিদ। তোকে তো আমি বলে সাজিদের বুকে ঘুষি কিল মারতে লাগলো। আর সাজিদ তা দেখে আরো হাসছে। আরে আরে করছো কি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ো আমায়। তোকে তো আমি কখনোই ছাড়বো না। আমাকে তুই শুধু শুধু ভয় পাইয়ে দিয়েছিস। তাই নাকি? কিন্তু তুমি তো বলেছিলে তুমি নাকি কাউকে ভয় পাও না, তোমার নাকি সাহস বেশি। এই তোমার সাহসের নমুনা। অনিকা তখন লজ্জা পেয়ে সাজিদকে ছেড়ে দিল। সাজিদ তার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিকার কথা না বাড়িয়ে গিয়ে শুয়ে পড়ল। সাজিদ মুচকি হেসে সোফায় শুয়ে পড়ল। সাজিদের এদিন তেমন ঘুম আসে না, শুধু চোখ বন্ধ করলেই অনিকার সুন্দর চেহারাটা ভেসে আসে। সাজিদ বুঝতে পারে এই মায়াবতী তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। সে এপাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এদিকে অনিকাও সাজিদকে নিয়েই ভাবছে। অনিকার একটা বিষয় বুঝতে পারে না, যখনই সে রিয়াদের ফোন দেয় তখন রিয়াদ প্রথমে নর্মাল কথাবার্তা বললেও কিছুক্ষণ পর পর সাজিদের ওপর প্রতিশোধ নেওয়ার কথা বলে। আর এদিকে সাজিদ ও রিয়াদের সম্পর্কে এমনভাবে কথা বলছে যেন তারা পূর্ব পরিচিত। কী চলছে তাদের মধ্যে? অনিকা ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। সাজিদের সুমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজে অনিকার ঘুম ভেঙে গেল।
সাজিদ ভিতরের সমস্ত মায়াকণ্ঠ উজাড় করে কোরআন তেলাওয়াত করছে। অনিকা মুগ্ধ হয়ে কোরআন তেলাওয়াত শুনছে। সে চাইলেও এই তিলাওয়াত না শুনে থাকতে পারে না। সাজিদ কোরআন তেলাওয়াত শেষ করে দেখে অনিকা তার দিকে তাকিয়ে রয়েছে। সাজিদ মুচকি এসে বলল, গুড মর্নিং ম্যাডাম, ঘুম কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। ফজর নামাজটা পড়ে নাও না, বেশি সময় তো লাগবে না, এখনো সূর্য ওঠেনি, নামাজের সময় কিন্তু এখনো রয়েছে। দেখ, আমি তোকে আগেই বলেছি আমার উপর অধিকার ফলাতে আসবি না। আমার জীবন আমার ইচ্ছে মতো চলবো, সেখানে তুই এসে নাক গলাচ্ছিস কেন? আমি নাক গলালাম কোথায়? আমি তো তোমাকে পরামর্শ দিচ্ছি। আমি জানি তুমি অনেক বুদ্ধিমান, তোমার বুদ্ধির কাছে আমি হেরে গেছি, কিন্তু তুমি আসল জায়গার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছ না। তুমি নিশ্চয়ই জানো আমরা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবো না, একদিন না একদিন আমরা চলেই যাব। এই যে তুমি এখন কথাবার্তা বলছো, হাঁটাচলা করছো, কিন্তু একটা সময় মানুষজন বলবে বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনিকা সুলতানা আর এই পৃথিবীতে নেই। কেন নেই? কে বলেছে নেই? তোমার তো হাত পা মাথা সবই পৃথিবীতেই আছে, তারপরেও লোকজন কেন বলল তুমি পৃথিবীতে নেই? অনিকা অবাক হয়ে কথাগুলো শুনছে। কারণ তোমার হাত পা মাথা বুক পিঠ সবই পৃথিবীতে থাকলেও তোমার রুহুটা আর এই পৃথিবীতে নেই। রুহু আছে তো তুমি আনিকা, রুহু নেই তো তুমি লাশ। তাই বলছি পরকাল সত্য, যে আল্লাহ তাআলা তোমাকে একবার সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ। সুতরাং এখানে তোমার বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত। সাজিদের এই কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেল। আর অনিকা সাজিদের কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করছে। এমন সময় রিয়াদের ফোন এলো। রিয়াদের সাথে কথা বলার পর তার মনটা আবারও দুনিয়ামুখী হয়ে গেল। সাজিদ ফ্রেশ হয়ে এসে অফিসের কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর তার প্রচণ্ড পিপাসা পেল, তাই সে উঠে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে পানি পান করলো। ফিরে আসার সময় তার আম্মুর সাথে মুখোমুখি সাক্ষাৎ হলো। আম্মুকে দেখেই সাজিদ মাথা নিচু করে ফেলল। সে চলে যেতে নেবে এমন সময় তার আম্মু বলে, দাঁড়া সাজিদ। সাজিদ দাঁড়িয়ে পড়ল। অতঃপর তার আম্মু তার সামনে আসলো। হঠাৎ করে তিনি সাজিদের হাত ধরে টানতে টানতে বললেন, আমার সাথে আয়, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তার আম্মু তাকে টেনে একটা রুমে নিয়ে গেল। আর সাজিদ বাঘ রুদ্ধের মতন তার আম্মুর কাজগুলো দেখছে। সে বুঝে উঠতে পারছে না তার আম্মু তার সাথে আবার কি কথা বলবেন। সাজিদের আম্মু বললেন, তুই আজকে আমাকে একটা সত্যি কথা বলবি। সাজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো? আমার দিকে তাকা। সাজিদ আস্তে আস্তে তার আম্মুর দিকে তাকালো। এবার আমাকে একটা সত্যি কথা বল। কি বলবো আম্মু? তোর বিয়ের পর তোর নামে আমি এই পর্যন্ত যা যা শুনেছি সবগুলো সত্যি না মিথ্যা? কি হলো? কথা বল, তোকে আজ সত্যিটা বলতেই হবে। আচ্ছা, তোমার কি মনে হয়? আমি এত কিছু জানতে চাইনি, আমাকে আমার করা প্রশ্নের উত্তর দে। তোমাকে সত্য বলবো নাকি মিথ্যা? আমাকে তুই মিথ্যা কথা বলতে পারবি? সাজিদ যদিও চাইলো না অনিকার দোষগুলো প্রকাশ করতে, কিন্তু এখন আর কোনো উপায় নেই। সে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা তার মাকে খুলে বলল। বলার সময় তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে পুরোটা বলে তার আম্মুর দিকে তাকিয়ে দেখলো তার আম্মুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তুমি কাঁদছো কেন আম্মু? কাঁদছি এই কারণে যে এতদিন আমি নিজের ছেলেকে এই চিনলাম, একটা মিথ্যা নাটকের ওপর তোকে আমি অবিশ্বাস করেছিলাম, আবার এই হাত দিয়ে তোকে চড় মেরেছিলাম। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সাজিদ মুচকি হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। ছি আম্মু, কি বলছো এসব? তুমি তো আমার মা, আর মা কি কখনো নিজের ছেলের কাছে ক্ষমা চাইতে পারে? আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আর আমাকে ছোট করো না আম্মু। আমি আর তোকে কি ছোট করলাম? ছোট তো আমি তোর কাছে হয়ে রয়েছি রে বাবা। আবার এরকম কথা বলছো? কান্না থামাও বলছি। ভেবেছিলাম আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করলে তুই সুখী হবি, কিন্তু আমরা এই কি করলাম?
নিজের হাতে তোর জীবনটাকে ধ্বংস করে দিলাম। তুমি কোনো টেনশন করো না মা, আমি তো সব মানিয়ে নিয়েছি আর তোমার বৌমাকে ঠিক করার প্রচেষ্টায় আছি। বৌমা মানে? ও কোনো বৌমা নয়। এই রকম মেয়েকে কখনো কারো বউ হবার যোগ্য না। আমি এখনই তোর বাবাকে গিয়ে সব খুলে বলছি। আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। বলে সাজিদের আম্মু সাজিদের আব্বুর কাছে যেতে লাগলো। এই সময় সাজিদ বলে ওঠে, দাঁড়াও আম্মু। তার আম্মু দাঁড়ালো না, যেতেই থাকলো। তখন সাজিদ গিয়ে তার আম্মুর হাত ধরে ফেললো। তখন তার আম্মু অস্থির কণ্ঠে বলল, কি হলো সাজিদ, আমাকে থামালি কেন? দেখ, তুই আজকে আমাকে থামাস না। তুই থামিয়ে কোনো লাভ নেই। আমি আজকে সবাইকে সব বলবোই। বলে কি হবে? বললেই কি সব কিছু সমাধান হবে? ঘরে শান্তি ফিরে আসবে? তুমি যদি এখন আব্বুকে এসব বলো তাহলে আব্বু কত কষ্ট পাবে তুমি কি ভেবে দেখেছো? তোমার থেকেও অনেক গুণ বেশি কষ্ট পাবে আব্বু, কারণ আব্বুই আমাকে বিয়েটা দিয়েছিল। এখন যদি সব সত্যগুলো আব্বুকে বলে দাও তাহলে আব্বুর কি অবস্থা হবে তুমি কি জানো? তুমি তো জানোই আব্বু একজন হার্টের রোগী। আব্বুকে উত্তেজিত করতে ডাক্তার নিষেধ করেছিল। এমনকি এই বলা হয়েছিল যাতে ওনাকে কোনো অতিরিক্ত মানসিক চাপ না দেয়। তো তুমি বলো, এখন যদি সব সত্যটা আব্বুকে বলে দেওয়া হয় তাহলে আব্বু কতটা উত্তেজিত হবে, আব্বুর ভিতর কতটা মানসিক চাপ সৃষ্টি হবে? আব্বুকে এতটা চাপ সহ্য করতে পারবে? শেষে যদি আব্বুর হার্ট অ্যাটাক হয়ে যায়? আম্মু ছোট ছোট চোখে সাজিদের দিকে তাকিয়ে, আমি বলি কি, আব্বুকে এখন এসব কথা বলো না। কিছু মাস আগেই আব্বুর একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়েছিল, তুমি কি ভুলে গিয়েছো? এখন আব্বুর মনটা এতটা শক্ত নয় যে এত চাপ সহ্য করতে পারবে। আর তোমাকে এসব কথা বলতে হবে না। আমি আনিকার এমন ব্যবস্থা করব যে আনিকা নিজেই এসে নিজের দোষ স্বীকার করে নেবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই ওকে কেন বাঁচাতে চাইছিস? ওকে তো তোর আব্বু আম্মু বলে একটা শাস্তি দেওয়া উচিত। এসব করলেই তো সব কিছু সমাধান হবে না। পরিবারে অশান্তির সৃষ্টি হবে। শুধু আমার পরিবার কেন, কেউই তাকে দেখতে পারবে না। সবাই তাকে ঘৃণা করবে। সবার চোখে সে খারাপ হয়ে যাবে। সবার চোখে তার খারাপ হওয়ার কথা বলছিস? ওর জন্য যে তুই সবার চোখে খারাপ হয়ে আছিস? শোনো, আনিকা এসবই করেছে প্রতিশোধের নেশায়। প্রতিশোধের নেশা যে কতটা ভয়ানক আমি জানি। আনিকা এখন আর নিজের মধ্যে নেই, ওর মধ্যে প্রতিশোধের নেশা রাজ করছে। একসময় নিজেই বুঝতে পারবে যে সে কতটা নিকৃষ্ট কাজ সে করেছিল, কিন্তু এখন সে কিছুতেই বুঝবে না। আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। এখন যদি সব সত্যিটা বলে দাও তো পরে এমন হবে যে ও ওর ভুলটা বুঝতে পেরে সুইসাইডও করে ফেলবে। তো তুমিই বলো, এটা করলে কি সব কিছু সমাধান হবে? আর ওকে আমি কতটা ভালোবাসি তুমি হয়তো ভাবতেও পারবে না। ওর সবার চোখে খারাপ হওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এত কিছুর পরেও তুই ওকে ভালোবাসিস? ওকে আমি অনেক ভালোবাসি, কিন্তু কেন আমি জানি না, হয়তোবা এটাও আল্লাহ তাআলার ইচ্ছে। আর ভালোবাসার মানুষটাই যদি আমাকে কষ্ট দিয়ে মজা পায়, আনন্দ পায়, তাহলে সে কষ্ট দেওয়াটাকেই আমি ভালোবাসা হিসেবে নেই না। আমি জানি না বাপু, পারবো না আমি তোর মতো এত মহান হতে। শুধু একটা কথাই বুঝতে পারছি, জীবনে মনে হয় কোনো না কোনো ভালো কাজ করেছিলাম, তাই তোর মতো একটা সন্তান পেয়েছি। সাজিদ মুচকে হাসে, আর তার আম্মু তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এত কষ্ট পাওয়ার পরেও একটা ছেলে কি করে হাসতে পারে? কি করে কষ্ট দেওয়ার মানুষটাকে ভালোবাসতে পারে? ভালোবাসা কি এতটাই জটিল জিনিস? সাজিদের আম্মু এসব কথা ভাবছিল, এমন সময় সাজিদ বলে, তোমাকেও আমি এসব কথা বলতাম না, কিন্তু তুমি জোর করাই আমি না বলে থাকতে পারলাম না। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবে? কি অনুরোধ বল বাবা, আমি তো সব অনুরোধ রাখবো। তুমি দয়া করে কাউকেই এই সত্যিটা বলে দিও না। শুধু এই সত্যি যাতে তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর কেউই যাতে না জানে। তার আম্মুর হাত ধরে তার আম্মু তখন ছলছল চোখে মাথা নাড়ায়, আর সাজিদ তারপরে তার আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার আম্মু কাঁদছে। সাজিদ জড়িয়ে ধরা অবস্থায় বলে, তুমি তার এমন ব্যবহার করো না যাতে আনিকা বুঝে ফেলে যে তুমি সব জেনে গেছো। মোট কথা আগের মতোই ব্যবহার করো।
আর আমার জন্য দোয়া করো, যাতে আমি আনিকাকে সত্য এবং ন্যায়ের পথে নিয়ে আসতে পারি। আমি দোয়া করি বাবা, আল্লাহ যেন তোকে সফলতা দান করেন এবং আনিকাকে হেদায়েত দান করেন। আমিন। আচ্ছা আম্মু, এখন আমাকে অফিসের জন্য রেডি হতে হবে। সে কি, তুই নাস্তা করবি না? না আম্মু, আমি তোমাদের সাথে নাস্তা করতে দেখলে আব্বু কখনোই নাস্তা করবেন না, তাই আমি তোমাদের সাথে নাস্তা করতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আনিকাকে দিয়ে তোর কাছে নাস্তা পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাই করো। সাজিদ ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের পোশাক পরে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর অনিকা নাস্তা নিয়ে রুমে প্রবেশ করে। অনিকা সাজিদকে দেখেই সেখানেই দাঁড়িয়ে থাকে। সাজিদকে অফিসের পোশাকে অনেক হ্যান্ডসাম লাগছিল। অনিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাজিদ বলে, কি গো পাখি, ওইখানে দাঁড়িয়ে রইলে যে, ভিতরে আসো। ভিতরে আসতে আসতে, তোর এসব ন্যাকামি কিন্তু আমার একদমই পছন্দ নয়। তা কিভাবে বললে তোমার ভালো লাগবে বলো, আমি ওইভাবেই বলবো। দেখ, এত প্যাচাল করার সময় নেই আমার। তোর জন্য মা নাস্তা পাঠিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নে। কি? আম্মু আমার জন্য নাস্তা পাঠিয়েছে? কিন্তু কেন? আমি জানি না, ধর খেয়ে নে। সাজিদ সেখানেই দাঁড়িয়ে রইল। অনিকা বিরক্ত হয়ে বলল, কি হলো, খাবারটা নিচ্ছিস না কেন? নাকি আমি দিচ্ছি দেখে নিচ্ছিস না? না, তা কি করে হয়? তোমার ওই মিষ্টি হাতে তো আমি বিষ খেতেও রাজি আছি। খাবারটা নিয়ে সাজিদ মুচকি এসে অনিকার দিকে তাকালো। অনিকা সাজিদ দিকে এক নজর তাকিয়ে খাবার খেতে চলে গেল। সাজিদ নাস্তা করে অনিকার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অনিকা বাড়ি থেকে বের হয়। সাজিদ অনিকাকে দেখে চোখ ফেরাতে পারে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। আজকে সে নীল শাড়ি পরেছে, হাতে চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। মোট কথা পুরো পরীর মতো লাগছিল তাকে। তার ধ্যান ভেঙে অনিকাকে জিজ্ঞাসা করে,